আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না, প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি, সিপিডি। রাঙামাটির জুরাছড়িতে এনসিপির ৮৭ নেতাকর্মীর পদত্যাগ। সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামাত আমিরের উপদেষ্টা। ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাস। বৃহত্তর নোয়াখালীবাসীর স্বার্থে দ্রুত মুছাপুর রেগুলেটরের কাজ দৃশ্যমান হবে, শহীদউদ্দিন চৌধুরী এনি। বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল, তোপের মুখে আসিফ মাহমুদ। সাভারে ছাত্রলীগ নেতা পিস্তল বাদশা গ্রেফতার। গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান। যুদ্ধ চলতে থাকলে বিশ্ব তেল বাজারে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে, আরামকোর সিইও। বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানরত হোটেলে ইরানের ড্রোন হামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর করাইল বস্তি সংলগ্ন বনানীর টিএনটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তাই সবাইকে ধৈর্য রাখার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে। ১ মাসের কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে তিনি বলেন, তাদের যদি মূল্যায়ন করা না হয়, ক্ষমতায়ন করা না হয়, তবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ও অর্থনৈতিকভাবে সচ্ছল করতে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে করা বাণিজ্য চুক্তি কার্যকর হলে বছরে সরকারের প্রায় ১,৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। একই সঙ্গে চুক্তির কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাভুক্ত অন্যান্য দেশকেও একই ধরনের সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির কার্যালয়ে জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থ বছরের জন্য সুপারিশ সমূহ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাঙামাটির জুরাছড়িতে উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সহ কমিটির সকল সদস্য একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ৯ মার্চ এক বিশেষ জরুরি সভায় ৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তারা ইতোমধ্যে রাঙামাটি জেলা কমিটির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্য একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট করার সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই গণপদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পদত্যাগকারী নেতাকর্মীদের দাবি, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা এই দলে যোগ দিয়েছিলেন। তবে বর্তমান দলটি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর তাদের মনে হয়েছে এনসিপি নিজের স্বকীয়তা ও মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্মতি ছাড়াই তার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোয় তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিভ্রান্তি এড়াতে দলের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়। এই পদে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যে ঘটনার উল্লেখ করা হয়েছে সেটি মূলত প্রায় 2 সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ওই চিঠির বিষয়ে জামাত আমিরকে অবহিত করলেও বিষয়টি ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, চিঠির বিষয়বস্তু সম্পর্কে জামাত আমিরকে যেভাবে ব্রিফ করা হয়েছিল বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাশের শর্ত বাতিল করতে যাচ্ছে সরকার।
প্রবিধিমালা সংশোধনের মাধ্যমে এই পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধিমালা 2024 রিভিউ সংক্রান্ত এক আলোচনা সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে সভাপতি পদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আনম এহসানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাশের যে শর্ত ছিল তা আর থাকছে না। এই পদে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না। প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণ সহ ছোট ফেনী ও বামনা নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচি পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনইএমপি বলেন, মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ কাজ দ্রুত শুরু হবে এবং অচিরেই দৃশ্যমান হবে। মঙ্গলবার দুপুরে মুছাপুর রেগুলেটর এলাকায় এ অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ প্রকল্প বিষয়ে কথা বলেছি। তিনি বিষয়টি জানেন। 24-এর বন্যা এবং রেগুলেটরের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত বলেই আমাকে প্রধানমন্ত্রী পরিদর্শনে পাঠিয়েছেন। প্রকল্পটি আগামী একনেকে এগিয়ে নেওয়া হবে। আশা করি অতি দ্রুত কাজ শুরু এবং দৃশ্যমান কাজ শুরু করা হবে। তিনি বলেন, মুছাপুর রেগুলেটর শুধু মুছাপুর এলাকার সমস্যা নয়, এটি বৃহত্তর নোয়াখালীবাসীর জন্য সমস্যা। এ সমস্যা 2003 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিহ্নিত করেছিলেন বলেই 2005 সালে তিনি নিজেই মুছাপুর রেগুলেটর প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বন্যার টাকার হিসাব চেয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে হট্টগোলও বেঁধে যায়। মঙ্গলবার বিকেলে এনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের আয়োজন করা এক সংবাদ সম্মেলনের সামনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ বক্তব্য রাখেন। এ সময় সামনে থেকে এক ব্যক্তি আসিফ মাহমুদকে প্রশ্ন করতে শুরু করেন। তিনি বলেন, আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছে সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সে টাকাগুলো কোথায়? সাভারে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাঈম ইসলাম বাদশা ওরফে পিস্তল বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার 10 মার্চ ভোরে সাভার মডেল থানার পুলিশের একটি অভিযানে পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ডেল্টার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। নাঈম ইসলাম বাদশা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুনাউর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানায়, 2024 সালের 5 আগস্টের আগে বাদশা সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের হিমায়তপুর এলাকার পরিবারসহ বসবাস করতেন। সে সময় তিনি সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ অস্ত্রধারী ক্যাডার পিস্তল বাদশা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপি কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সকাল 11:30টার দিকে উদয়পুর ইউনিয়নে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন লেবু মিয়া, বেলাল মিয়া, আব্দুল লতিফ, রুবেল মিয়া, ফারুক, রানা মিয়া, তামিম মিয়া, মোজাম্মেল হক ও হাবিব সহ আরও অজ্ঞাতনামা 20 থেকে 25 জন। এছাড়াও হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করে পদতলিত করেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার মূলে বড় ধরনের আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। মঙ্গলবার ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ হায়লা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি এক ভয়াবহ ড্রোন হামলায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্যমতে এই হায়লা কেন্দ্রটি ছিল জায়নবাদী শাসনের বিমান ঘাঁটিগুলোর সঙ্গে যুদ্ধ বিমানের যোগাযোগের অন্যতম প্রধান সমন্বয়ক কেন্দ্র। এটি ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের জন্য একটি অপরিহার্য অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো। এই কেন্দ্রটি ধ্বংস হওয়ার ফলে ইসরায়েলি বিমান বাহিনীর অপারেশনাল কমান্ড অ্যান্ড স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। বিশ্বের অন্যতম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরবের
আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের সতর্ক করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বৈশ্বিক তেল বাজারের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। মঙ্গলবার এক আয় সংক্রান্ত বৈঠকে আমিন নাসের এ মন্তব্য করেন। আমিন নাসের বলেন, এই যুদ্ধ জাহাজ চলাচলের বাইরে গুরুতর চেইন রিয়াকশন তৈরি করবে এবং বড় ধরনের ডোমিনো প্রভাব সৃষ্টি করেছেন। এতে বিমান চলাচল, কৃষি, অটোমোবাইল সহ অন্যান্য শিল্পেও প্রভাব ফেলছে। তিনি বলেন, বিশ্বের তেল বাজারে এর বিপর্যয়কর পরিণতি দেখা দেবে। এই অস্থিরতা যত দীর্ঘস্থায়ী হবে, বৈশ্বিক অর্থনীতির উপর এর প্রভাব ততই গুরুতর হবে। এই যুদ্ধটি উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস শিল্পের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় সংকট। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের 11তম দিনে বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানরত একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী বাহরাইনের ওই নির্দিষ্ট হোটেলটিকে লক্ষ্য করে অত্যন্ত নিখুঁতভাবে ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে। তেহরানের দাবি, ওই হোটেলটি মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি অস্থায়ী আবাসন বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে এই আকস্মিক হামলায় হোটেলের অভ্যন্তরে থাকা মার্কিন সেনাদের হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।